প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? সুস্থ আছো? ভালো আছো? আজকে আমরা একই চ্যাপ্টার থেকে অর্থাৎ যোগাযোগ অধ্যায় থেকে আমরা আজকে মৌখিক যে যোগাযোগ এটা কিভাবে হয়, এর কি কি মাধ্যম রয়েছে, এই মৌখিক যোগাযোগ সম্পর্কে তোমাদেরকে আজকে আলোচনা করবে। সুবিধা অসুবিধাগুলো কি কি সে সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং আশা করি তোমরা গতকালের যে ক্লাসে যে লিখিত যোগাযোগটি কি কিভাবে হতে পারে, তার সুবিধা অসুবিধাগুলো কি আছে সে সম্পর্কে তোমরা জেনেছ। আজকে আমরা মৌখিক যে যোগাযোগ, যে মুখের মাধ্যমে যে তোমাদের সাথে যোগাযোগ করছি, এটাকে মৌখিক যোগাযোগ বলে। এটা খুবই ইজি এবং সহজেই যারা বিশেষ করে মানে মুখের ভাষা জানে বা আঞ্চলিক ভাষায় কিন্তু মৌখিক যোগাযোগটা অনেক সহজ। তো আমরা দেখি যে মৌখিক যোগাযোগটা অনেক বেশি মানে কি বলবো অ্যাক্টিভ, যে সহজেই কাউকে বোঝানো যায় তার ভাষা বা তার ল্যাঙ্গুয়েজে, ইনস্ট্যান্ট তাকে রিপ্লাই দেওয়া যায়। তাহলে এবার আমরা আসি যে আমাদের মৌখিক যোগাযোগের যে মাধ্যম, মৌখিক যোগাযোগটা কাকে বলে। আসলে যোগাযোগ আমরা জানি যে মানে তথ্যর আদান প্রদান করাকে যোগাযোগ বলা হয়, বা তথ্য প্রদান করলে সেটা থেকে যদি আবার একটা ফিডব্যাক পাওয়া যায়, তা সেক্ষেত্রে কিন্তু মৌখিক যোগাযোগ। এখন মৌখিক যোগাযোগটা কাকে বলে সেটা যদি বলতে যাই, যে মৌখিকভাবে কাউকে কোনো তথ্য প্রদান করে সেই তথ্য মানে সম্পর্কে যদি আবার মানে ফলাবর্তন পাওয়া যায়, সেই তথ্যের ফল যদি পাওয়া যায়, সেটা পজিটিভ নেগেটিভ মানে তার রেসপন্স পাওয়া যায়, সেটাকে বলে মৌখিক যোগাযোগ। তাহলে আমরা মৌখিক যোগাযোগটা কি সেটা জানতে পারলাম, অর্থাৎ মৌখিকভাবে মানে কোনো তথ্য আদান প্রদান করার পদ্ধতিকেই বলা হয়, প্রক্রিয়াকেই বলা হয় মৌখিক যোগাযোগ। এবার আমরা মৌখিক যোগাযোগের কি মাধ্যম রয়েছে, কি কি মাধ্যমে মৌখিক যোগাযোগ হতে পারে আমরা সবাই জানি, তারপরেও আমরা একটু আলোচনা করি যে বিভিন্ন বিষয় কিন্তু এখানে বের হয়ে আসবে যেগুলো তোমরা জানতে না। সেটা প্রথমে হচ্ছে কথোপকথন, সামনাসামনি কথোপকথন। আমি যে তোমাদের সামনে যখন ক্লাস নিয়েছি তখন কিন্তু সামনাসামনি তোমাদের, আমাদের মধ্যে কোনো যন্ত্র ছিল না, এটাকে অযান্ত্রিক অর্থাৎ নন ইলেকট্রনিক্যাল বা নন মেকানিক্যাল কমিউনিকেশন বলা হয় বা যোগাযোগ বলা হয়। তাহলে সামনাসামনি কথোপকথন। আর একটা আছে সাক্ষাৎকার। আমি অনেক সময় দেখা যাচ্ছে পূর্ব নির্ধারিত একটি বিষয় নিয়ে, যেমন চাকরির জন্য যে ইন্টারভিউ দিতে হয়, সেখানে কিন্তু একটা টপিকস বলে দেওয়া থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে পূর্ব নির্ধারিত কোনো বিষয়ের উপর যখন কোনো ব্যক্তি, দুইজন ব্যক্তির মধ্যে সামনাসামনি যখন কোনো কথা হয়, বা দুই তিনজন ব্যক্তির মধ্যে বা আরও বিভিন্ন ব্যক্তির মধ্যে যে কথা হয় বা যোগাযোগ হয়, সেটাকে বলা হয় সাক্ষাৎকার। তারপরে আছে সভা। আমরা সভা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানের বিভিন্ন লোকে একসাথে এক জায়গায় মানে এক টেবিলে বসে একজন সভাপতির নেতৃত্বে কিন্তু তারা মানে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে বা কথা আদান প্রদান করা হয়। এই তথ্য আদান প্রদান এবং কথা আদান প্রদান করা কি বলা হয় কিন্তু সভা। এবং কনফারেন্সটা কি, অনেকেই কনফারেন্স মনে করতে পারে যে কনফারেন্সটা কি, অনেক সময় আমরা দেখি যে প্রেস কনফারেন্স বা তারপরে বিভিন্ন কনফারেন্সটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ান্তে যদি কোনো লক্ষ্য বা কোনো একটি বিষয়ে মতৈক্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করাই হচ্ছে কিন্তু কনফারেন্স। ঠিক আছে? তো এই কনফারেন্সটা আমরা দেখি যে প্রেস কনফারেন্স, তখন কিন্তু একটা বিষয় মানে মানুষের মাঝে উপস্থাপন করার জন্য বা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রেস কনফারেন্সটা হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো যন্ত্র থাকে না, তারা কিন্তু সামনাসামনি টেবিলে বসে তারা কিন্তু তাদের মুখের মাধ্যমে, বলার মাধ্যমে, মুখে যে ইসের মাধ্যমে তারা কনফারেন্স মানে কথোপকথন করে। তারপরে আছে কাউন্সেলিং। কাউন্সেলিং মানে পরামর্শ দেয়া। তুমি যখন ডাক্তার দেখাতে যাবে তখন কিন্তু ডাক্তার তোমাকে সামনে বসায় তোমার কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ দিবে যে এটা করবেন, তখন কিন্তু তোমার একটা রেসপন্স, তার একটা সে রেসপন্স, এই দুটো মিলে কিন্তু তাদের সাথে কিন্তু এক ধরনের পরামর্শ। অথবা তুমি যদি কোনো বিভিন্ন জায়গায় কাউন্সেলিং এর একটা পদ্ধতি রয়েছে, যেখানে কোনো এডুকেশন, কী ধরনের এডুকেশন নিলে আমি ভালো করতে পারবো সে সম্পর্কে কিন্তু অনেক কাউন্সিলররা কিন্তু কাউন্সেলিং দিয়ে থাকে। সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ হয়।
এই যে সামনাসামনি কথোপকথনের মাধ্যমে। তারপরে হচ্ছে ভাষণ। তোমরা সবাই জানো যে ভাষণটা কি। ভাষণটা হলো যে অনেক ব্যক্তিকে বা অনেক লোক আছে তাদেরকে মানে বিভিন্ন বিষয়ে মানে বোঝানোর জন্য বা তাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, তাদেরকে তথ্যটি জানানোর জন্য যে মঞ্চে দাঁড়িয়েই হোক আর যেখানেই হোক, সেখানে যদি বা কোনো রকম কোনো পথ সভাতেই হোক, তখন যিনি যে কথাগুলো বলেন সেটাকে কিন্তু বলা হয় ভাষণ। ঠিক আছে, এই ভাষণটা এক ধরনের তথ্য, এই যে সকল লোক দাঁড়িয়ে থাকে, যারা থাকে তাদেরকে প্রচার করা হয়, তাদের নিকট পৌঁছানো হয়। এবার সে যান্ত্রিক কি কি আছে, যান্ত্রিক এবং মৌখিক। তার প্রথমেই আছে টেলিফোন। টেলিফোনের মাধ্যমে আমরা ফোন দিয়ে কিন্তু কথা বলি, মৌখিক যোগাযোগ ডাইরেক্ট, তখন কিন্তু সে ইনস্ট্যান্ট আমাকে রিপ্লাই দেয়, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলতে পারি যে যান্ত্রিক যন্ত্র। টেলিফোনটা একটা যন্ত্র, এটা ব্যবহার করে আমরা ফোন করতে পারি। তারপর আছে রেডিও রেডিও টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই তথ্যটা আমরা যে সকল রেডিও স্টেশনে যারা থাকে তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হয়, বা যারা তথ্যটা প্রদান করে তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হয়। মোবাইল, এটা তো ইজি, তোমাদের কাছে এটা খুবই সহজ যে মোবাইল যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু ইনস্ট্যান্ট মৌখিক যোগাযোগ করতে পারি, মুখের কথা বলার মাধ্যমে। ইন্টারনেটে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অনেক কিছুই আছে, সেটাও কিন্তু আমাদের মৌখিক যোগাযোগের একটা মাধ্যমে হতে পারে। যখন আমরা লিখে প্রকাশ করবো তখন কিন্তু সেটা মৌখিক হবে না, তখন কিন্তু সেটা লিখিত হয়ে যাবে। আমরা তখন যদি ভয়েস কলে ইন্টারনেটে ব্যবহার করে ভয়েস কল দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা মৌখিক হবে। তারপরে মৌখিক এবং যান্ত্রিক। তারপরে ইন্টারকম তোমরা জানো যে একটা অফিসের মধ্যকার যে সকল ইয়ে আছে, ইন্টারফোন রিসিভার আছে, এই রিসিভারের সাথে সংযুক্ত এক ধরনের যান্ত্রিক কথোপকথন, যাতে করে খুব কাছের একটা লোককে বা অফিসের উপরতলায় নিচের তলায় যোগাযোগ করার ক্ষেত্রে ফোন দিলে পারে শুধুমাত্র তাদের ওই প্রতিষ্ঠানের মধ্যেই শুধুমাত্র ওই যোগাযোগটা তারের মাধ্যমে সীমাবদ্ধ থাকে, এই জন্য বলা হয় ইন্টারকম। অর্থাৎ ইন্টার মানে ভিতরকার যারা স্টাফ থাকে, অফিসের লোকজন থাকে, শুধু এটাই সম্ভব, ঠিক আছে? এটাকে ইন্টারকম বলা হয়। তারপর কনফারেন্স। আমি একটু আগে বলেছি কনফারেন্স হচ্ছে কোনো লক্ষ্য বা কোনো বিষয় ঐক্যমতে পৌঁছাতে গেলে যে ধরনের মানে বিভিন্ন ব্যক্তির মধ্যে যে সকল কথোপকথন হয় সেটাকে কনফারেন্স বলা হয়। আর এই কথার অর্থ হচ্ছে টেলিফোনের মাধ্যমে যদি সেটা হয়। দেখা যাচ্ছে যে কনফারেন্স আমি এখানে বলেছি যেটা অযান্ত্রিক কনফারেন্স, সেক্ষেত্রে কিন্তু একই টেবিলে বা টেবিলের সামনে বা চেয়ারে বা একটা সামনাসামনি থাকতে হবে এখানে, কিন্তু এইখানে সামনাসামনি থাকার দরকার নেই, টেলিফোনে থাকলেই হবে। অর্থাৎ 10 থেকে 12 জন বা 2 জন বা 10 জন এদের সাথে যদি টেলিফোনে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, কোনো লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে যদি আলোচনা করা হয়, তাহলে সেটা হবে কনফারেন্স, টেলিফোনে যদি হয়। আর ভিডিও কনফারেন্স হচ্ছে যদি ভিডিও, যেমন আমরা বলতে পারি যে জুম অ্যাপস আছে, তারপরে তোমার ফেসবুক মেসেজ আছে, রুম আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে। তো এই সকল মাধ্যমে যদি আমি করি সেটা ভিডিও কনফারেন্স হবে, কারণ অডিও ভিডিও দুটোর মাধ্যমেই কিন্তু বিভিন্ন জায়গায় বসে থাকা লোকজন বা বিভিন্ন স্থানে অবস্থান করা লোকজনদের মাধ্যমে কিন্তু এটা প্রচার হয়। এবার আসি আমরা লিখিত মৌখিক যোগাযোগের যে সুবিধা আছে কি কি, সেই সুবিধাগুলো আমরা একটু দেখে নিই। সহজ পদ্ধতি, আসলে এটা সহজ পদ্ধতি। ফোনটা উঠে নিয়ে আমি যদি ফোন করি তাহলে মৌখিক পদ্ধতিতে সহজ না? ইনস্ট্যান্ট আমি একজনকে একটা বিষয় সম্পর্কে বলে দিলাম, তাহলে এটা সহজ না? তারপরে আছে সময় সাশ্রয়। হ্যাঁ, সময় সাশ্রয়, লেখা তো লিখে তারপরে কাউকে জানানোর দরকার নেই, তাই ইনস্ট্যান্ট আমি ফোন করে বলে দিলাম, বা সবাইকে মিটিং ডেকে ইনস্ট্যান্ট বলে দিলাম, তাহলে এটা কিন্তু সময় সাশ্রয় হয়। তারপরে সম্পর্ক সৃষ্টি হয়, যেমন একটা পত্র দিলাম একজন, সে পত্রের উত্তর দিল, কিন্তু আমি যদি ফোন করে তার সাথে কথা বলি, তার কুশল বিনিময় করি, তাহলে তার মধ্যে কিন্তু একটা সম্পর্ক সৃষ্টি হয়। তাহলে সম্পর্ক সৃষ্টি হলে পরে তখন দেখা যাচ্ছে পরবর্তীতে ফোন দিলে একটা পরিচিত অবস্থায় চলে যায়। তো এই সম্পর্কটা কিন্তু অনেক মানে ভালো হয় একটা প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তারপরে আছে গোপনীয়তা রক্ষা। ফোন দিলে অবশ্যই গোপনীয়তা হয়, আবার যদি লিখিত আকারে প্রকাশ করে তখন যে বাহক সে কিন্তু আবার, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে যখন লেখা হয় অর্থাৎ টাইপ করার সময় দেখা যাচ্ছে যে কম্পিউটার যে অপারেটর আছে সেও কিন্তু বিষয়টা জেনে যায়, তাহলে গোপনীয়তা এখানে রক্ষা করা হয় টেলিফোন যদি করে হয় বা মৌখিক যোগাযোগ যদি করা হয়। ভুল সংশোধন, মৌখিক যোগাযোগে ভুল সংশোধন ইনস্ট্যান্ট করা যায়। কেমনে?
যে একটা পত্র গেল, তার কাছে পত্র গেল, সে পত্র পড়ে ভুল পেল, সে কিন্তু আবার ওই জিনিসটা সলিউশন করতে গেলে বা এটা কারেকশন করতে গেলে তাকে কিন্তু আবার কয়েকদিন সময় নিতে হয়। আর টেলিফোনে যদি যোগাযোগ করা হয়, যদি কোনো জিনিস ভুল হয়, ইনস্ট্যান্ট সে বলে দিবে যে না, আমি এটা ঠিক নয়, এটা ভুল। তখন কিন্তু সেই ইনস্ট্যান্ট সেটাকে চেঞ্জ করে সেটা সংশোধন করতে পারবে। এটা মৌখিক যোগাযোগ। অথবা আমার সাথে কারো কথা হচ্ছে, তখন ইনস্ট্যান্ট যদি আমি ভুল ধরাই দিই, তো সে কিন্তু আমাকে ইনস্ট্যান্ট কিন্তু সংশোধন করে দিবে। কিন্তু পত্রের মাধ্যমে যদি, লিখিত যোগাযোগের মাধ্যমে, ইমেলের মাধ্যমে যদি পাঠায়, তো সেটা আবার ইমেল আসবে, তার আবার সংশোধন করতে হবে, অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। ব্যক্তি সন্তুষ্টি। আর ফোনের মাধ্যমে কথা বললে মৌখিকভাবে যদি কোনো যোগাযোগ হয়, সেটা কিন্তু আত্মসন্তুষ্টি হয়, কারণ আমি যেটা বলতে চাইছিলাম সেটা সুন্দর করে বলতে পারলাম। তো যদি লিখিত হয়, তাহলে লিখিত আসলে সব কথা কিন্তু যেটা বলে বোঝানো হয় সেটা কিন্তু বোঝানো যায় না। এবার কি অসুবিধাগুলো রয়েছে, মৌখিক যোগাযোগের অসুবিধাও কিন্তু অনেক বেশি। কি কি? অস্বীকৃতি সমস্যা। এই যে কথা বললাম মৌখিক যোগাযোগের মাধ্যমে, সে পরে বললো যে না, আমাকে ফোন দেওয়া হয় নাই। কোনো প্রমাণ আছে? না। এখন প্রমাণ যদি দেখাতে চাও যে হ্যাঁ, মোবাইলে আমি ফোন করে, যে ফোন রেকর্ড আছে, কিন্তু সেই ফোন রেকর্ডে বা সেই ফোনে কি কথা বলা হয়েছিল সেটা যদি রেকর্ড না করা থাকে, তাহলে বোঝা যাবে না। আবার রেকর্ড করা হলেও সেটা যে তার কণ্ঠ, সে যদি অস্বীকার যায়, তাহলেও কিন্তু মামলা করে তারপরে তার একটা প্রমাণ, তা কিন্তু সম্ভব না। সুতরাং অস্বীকৃতি একটা সুযোগ থেকেই যায়, যতই হার্ড ডিস্কে বা কল রেকর্ড করা থাকুক না কেন, একটা অস্বীকৃতি থেকেই যায় আসলে কি কথা বলেছিল। তারপরে আছে সংরক্ষণ অযোগ্য। আসলে মৌখিক তো আসলে সবসময় সংরক্ষণ করা যায় না। বড় ফোনে, যাদের ছোট ফোন আছে তাদের আবার অনেক সময় দেখা যাচ্ছে ফেস টু ফেস একটা মিটিংয়ে একটা কথা হয়েছে, সেই মিটিংয়ের কথা তো রেকর্ড করা হচ্ছে না, তাহলে সেটা পরবর্তীতে যে না, আমি ওই মিটিংয়ের কথা বলেছিলাম, যদি সে অস্বীকার করে, আপনার করার কিছু নাই। কিন্তু লিখিত থাকলে পারে, যদি পেপারের মাধ্যমে সিগনেচার করা থাকতো যে এই ঘটনায়, তখন তাকে কিন্তু ধরা যাবে, এই যে তুমি এখানে সই করেছো, তুমি তো জানো, তুমি এখন অস্বীকার করছো না। তো মৌখিক যোগাযোগে কিন্তু এটা সম্ভব নয়। তারপর আছে গোপনীয়তা ফাঁস। একটু আগে বলেছি গোপনীয়তা রক্ষা, আবার গোপনীয়তা ফাঁসও করা যায়। তবে এটা আমরা এইভাবে বলতে পারি যে আমি যখন কথা বলছি, তখন পাশের রুম থেকে একজন যদি শুনে ফেলে যে না, এটাই কথা বলছে, তখন সেই ক্ষেত্রে গোপনীয়তা ফাঁস হতে পারে, তাছাড়া অন্য ক্ষেত্রে না। আর লিখিত ক্ষেত্রে তথ্য ফাঁস হতে এটা পারে, যেমন দেখা যাচ্ছে যে যেখানে টাইপ করা হচ্ছে, যে টাইপার, সে তো আর ওই প্রতিষ্ঠানের বড় পর্যায়ে কেউ নাই, সে টাইপ করতে যায়, সে কিন্তু অনেক সময়, অথবা পারে যে প্রিন্ট করতে গেছে, ফটোকপি করতে গেলে, সেখানে কিন্তু ফটোকপির লোক কিন্তু তথ্যটা সম্পর্কে জেনে যেতে পারে। তো এই সব কিছু বিষয় কিন্তু তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে মৌখিক যোগাযোগ, মিটিং এর মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে কি হয়, অনেকজন অনেক কথা বলে, পরে দেখা যাচ্ছে যে এমন একজন লোক এমন একটা প্রশ্ন করে ফেলছে যেখানে লজ্জিত হওয়ার একটা ব্যাপার চলে আসে, তখন কিন্তু সিদ্ধান্তটা গৃহীত হয় না। সেক্ষেত্রে হই হট্টগোল হয়ে তারপরে কিন্তু প্রতিষ্ঠান মানে বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লিখিত হলে সেক্ষেত্রে ভালো হয়, যে লিখিত বিভিন্ন জনের কাছ থেকে লিখিত ইয়েগুলো নিয়ে, মানে রিপোর্টগুলো নিয়ে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। কিন্তু সামনাসামনি কথোপকথন করার মাধ্যমে, মৌখিক যোগাযোগের মাধ্যমে এটা সম্ভব হয় না। তারপরে স্মরণশক্তির সীমিততা। আসলে আমরা সবাই স্মরণশক্তির সীমিততা রয়েছে, এই জন্য একটা কথা এখন বললাম, পরবর্তীতে আমারও মনে না থাকতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু ওই মৌখিক যোগাযোগটা পুরোটাই অকার্যকর হয়ে যাবে। তো এই জন্য কার্যকর করতে গেলে অবশ্যই আমাকে লিখিত যোগাযোগটা বেশি ভালো। তারপর হচ্ছে ব্যয়বহুল। ফোনে কথা বলতে টাকা লাগে, কিন্তু একটা জিনিস লিখে একটা পোস্ট করতে গেলে তাহলে কিন্তু এত বেশি টাকার প্রয়োজন হয় না, এবং অনেক বিস্তারিত লেখা যায়, একটা চিঠির মধ্যে অনেক কিছু লিখে অল্প টাকায় সেন্ড করা যায়। কিন্তু আমি অনেক সময় যদি একটা ফোনে কথা বলতে চাই বা মৌখিক কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু ব্যয়বহুল হয়। যান্ত্রিক ক্ষেত্রে আবার মানে অযান্ত্রিক যদি হয়, যদি মিটিং ডাকতে যাই, সেখানে অনেক লোকের আসতে হবে, সেই জায়গাটা চা আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, সেটার একটা খরচ আছে। তো আসলে মৌখিক যোগাযোগে কিন্তু খরচটা মোটামুটি বেশি হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌখিক যোগাযোগ কি, মৌখিক যোগাযোগের মাধ্যম, সুবিধা অসুবিধা সবই জানতে পেরেছো। তো আজ আমি এটুকু বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানে লিখিত বা মৌখিক যোগাযোগ কোনটি ভালো, এই প্রশ্নের উত্তর তোমরা যদি দিতে চাও, তাহলে অবশ্যই লিখিত যোগাযোগের সুবিধা অসুবিধা এবং মৌখিক যোগাযোগের সুবিধা অসুবিধাটা বিবেচনা করে তোমাকে বলতে হবে কি যোগাযোগ। যোগাযোগের পরিস্থিতির উপর ডিপেন্ড করে বলতে হবে যে এটা, যেমন তুমি যদি বলতে পারো যে না,
অর্গানাইজেশনের লিখিত যোগাযোগটাই সবচেয়ে বেটার এবং লিখিত যোগাযোগটাই হওয়া উচিত। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মৌখিক যোগাযোগ হওয়া উচিত। তো সেই বিষয়টা বিবেচনা করে সার্বিকভাবে লিখিত যোগাযোগটাই উত্তম, এবং ক্ষেত্র বিশেষে আবার মৌখিক যোগাযোগটাও কিন্তু এসেনশিয়াল। তো তোমরা উদ্দীপকে দেখে নিবা যে আসলে উদ্দীপকে কোন ধরনের বিষয় যোগাযোগ করতে বলেছে। তো সেই ধরনের যোগাযোগের উপর বিষয় বিবেচনা করে তোমাকে বলতে হবে যে উপরে যে যোগাযোগ পদ্ধতিটা ছিল মৌখিক যোগাযোগটা এটা সঠিক ছিল বা বেঠিক ছিল, অথবা লিখিত যোগাযোগটা সঠিক ছিল বা বেঠিক ছিল। এটা তোমাকে মানে খ নাম্বারে বা গ নাম্বারে এই প্রশ্নগুলো উত্তর দিতে হতে পারে। তো এরপরও তোমাদের যদি এ সম্পর্কে জানা থাকে অবশ্যই আমাকে রিপ্লাই দিবে, ক্লাস চলাকালীন সময় আমি তোমাদের উত্তর দেব। তোমরা সবাই ভালো থাকো, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।